এর আগে যে জাতগুলো দেখাইছেন তার মধ্যে থেকে আরো একটা নতুন জাত নাকি নিয়ে আসবেন, এটা বলেন, এরপর আমরা একে একে সবগুলো ধান দেখব। আপনারা তো ওই উচ্চ ফলনশীল রড মিনিকেট সম্পর্কে অবগত আছেন। এটা একটা উচ্চ ফলনশীল জাত রড মিনিকেট। রড মিনিকেটের পাশাপাশি আমি আসলে চাচ্ছি যে 2 সিজনে যাতে ভালো ফলন আসে এরকম কিছু জাত নিয়ে কাজ করা যাবে। এর আগে আমরা কিন্তু একটা খাটো মিনিকেটটা 2 সিজনে ফলন ভালো আসে সেটা পেয়েছি। আচ্ছা, এখন আরেকটা দান আমি পেয়েছি, এটা মাঝারি মোটা। দানটার নাম হচ্ছে ঘনতারা। ঘনতারা, হ্যাঁ, এই ঘনতারাটাও আপনার আমন এবং বড় 2 সিজনে ফলন ভালো আসে। আমরা যে ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছি এটা কি জাত? এটা হচ্ছে রড মিনিকেট। রড মিনিকেট। আচ্ছা, ঘনতারাটা আমরা দেখতে পারবো শেষে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু এইটা নিয়ে কথা বলবো। যদিও দর্শকরা রড মিনিকেট সম্পর্কে অনেকটা জানে, অবগত, তারপরও আরেকটু বলে দেন এটার বৈশিষ্ট্যটা। রড মিনিকেটের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এটা একটা উচ্চ ফলনশীল জাত। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যতগুলো জাত আছে, ব্রি উদ্ভাবিত বলেন, হাইব্রিড বলেন, এইগুলো সবগুলোর চেয়েও রড মিনিকেটের ফলনটা বেশি আসে। আচ্ছা, আর রড মিনিকেটের সবচেয়ে প্লাস পয়েন্ট যেগুলো হচ্ছে, দানটা 1 নম্বরে হচ্ছে যে আপনার ফলন বেশি আসে, অর্থাৎ প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি ফলন আসে বড়তে। আর আমনও মোটামুটি একটা ফলন ভালো আসে। এই দানটা আপনার চিটে হয় না, দানের চিটের পরিমাণ খুব কম, হয় না বললেই চলে। আচ্ছা, এবং দানটার ওজন বেশি। জি, আপনি যদি ওই মুরগির বস্তাগুলোতে অন্য দান ওঠান তাহলে 50 কেজি বা 48 কেজি এরকম হয়। এই দানটা সেই একই সমপরিমাণ বস্তায় আপনি যদি এই দানটা ওঠান, এই রড মিনিকেট, তাহলে এই মুরগির বস্তাতে আপনার 60 থেকে 65 কেজি দান। আচ্ছা, রড মিনিকেটটা মূলত কোন সিজনের জন্য ভালো হয়? এইটা বড়তে মূলত ভালো হয়। এর পূর্বে আমরা রড মিনিকেট সম্পর্কে তো কথা বলেছিলাম, ওখানে বিস্তারিত ছিল একটা পুরো প্রতিবেদন, তাই না? সেখানে কিন্তু আমরা ডিটেলসে বলতে পেরেছিলাম। আজকে যেহেতু আমরা কয়েকটা বোধহয় জাত নিয়ে কথা বলবো, আর কি জাত নিয়ে কথা বলবো? রড মিনিকেটের পাশাপাশি আমার কাছে ব্রির উদ্ভাবিত নতুন কিছু জাত আছে। সেটা হচ্ছে আপনার ব্রি 108, সর্বশেষ লেটেস্ট একটি জাত। এটি বর্তমানে ব্রি থেকে যেটা বলা হচ্ছে যে 33 শতকে বিঘায় আপনার 28 থেকে 34 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। কোন সিজনে? বড়তে। হ্যাঁ, এটা বড় সিজনে দান। এবং ধানটাও এই চিকন, ভাত খেতে সুস্বাদু, ঝরঝরে। ধানটা একদম প্রায় কাটারের মতোই আর কি, কাটারের বিকল্প হিসেবেও ধরা যায়। ব্রি 108। এরপরে আছে বাসমতি টাইপের ব্রি 107। এটাও একটা উচ্চ ফলনশীল জাত। ওইটা আপনার এই ব্রি 107 33 শতকে বিঘায় 28 থেকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। 28 থেকে 32 মণ বড়তে। এছাড়া আমার কাছে আরও যেগুলো আছে আপনার এই ব্ল্যাক রাইসের 2টা জাত আছে, চায়না ব্ল্যাক রাইস এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইস। ওইগুলো উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ মূল্যের ধান। এই যে উচ্চ ফলনশীল এক এক ধরনের জাত আমরা পাচ্ছি, এর মধ্য থেকে কি আপনি বাছাই করে আসলে কোনোটাকে এগিয়ে রাখছেন কিনা, বা কেমন কি, এটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, এর মধ্যে থেকে সবচেয়ে এগিয়ে রাখছি এটা হচ্ছে রড মিনিকেটকে আমি সবচেয়ে এগিয়ে রাখছি। রড মিনিকেট। আর রড মিনিকেটের পরেই যেগুলার স্থান, এইগুলো হচ্ছে ব্রির উদ্ভাবিত বেশ কিছু এখন ভালো জাত আছে। তো আলহাজ আজমল মন্ডল ভাই, জি, আমাদেরকে এই রড মিনিকেট সম্পর্কে একটু চাষাবাদের ব্যাপারটা বিস্তারিত বুঝিয়ে বলেন তো। রড মিনিকেট ধানটা চাষাবাদের সেরকম বিশেষ কোনো পরিচর্যা করতে হবে এমন কিছু না, অন্যান্য ধানের মতোই। এটা কি বাংলাদেশের সব জায়গাতে হবে? হ্যাঁ, সব জায়গাতে হবে। কি ধরনের মাটিতে এটা ভালো? এটা সব ধরনের মাটিতেই প্রযোজ্য। সব ধরনের মাটিতে। আচ্ছা, যে কিছু ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের জমিনগুলা কিছুটা উঁচু থাকে, কিছুটা মাঝারি উঁচু, কিছুটা নিচু। এটা উঁচু, নিচু এবং মাঝারি সব ধরনের জমিতেই। হ্যাঁ, এবার আমরা চাষাবাদের ব্যাপার। এটা চাষাবাদ শুরু থেকে একেবারে চারা থেকে শুরু করি। এটা আপনার চারাটা যদি বড়তে 30 থেকে 35 দিনের চারা রোপণ করা যায় সবচেয়ে বেশি ভালো হয়। তবে বুড়োতে কিন্তু আপনার ওই আবহাওয়ার কারণে হয়তো বা 30-35 দিনে চারা হয়ে সারে না। সেই ক্ষেত্রে যদি চারা বয়স মোটামুটি একটু বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না। এইটা বুড়োতে রোপণ করতে হবে আপনার সারি থেকে সারি দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে 2 থেকে 3টি করে চারা দিলে যথেষ্ট। আচ্ছা, আর এটা সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার, আমি শর্টভাবে বলতে পারি, কারণ বাংলাদেশে যেহেতু এক জায়গায় মাটির উর্বরতা এক রকম, তাই নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না। সবচেয়ে সহজভাবে বোঝার যেটা উপায় হলো যে কৃষক তার যে জমিতে চাষ করবে, ওই কৃষকের ওই জমিতে 29 লাগাইলে যে পরিমাণ সার দিত, 29-এর সম পরিমাণ সার ব্যবস্থাপনা করলে এটা হয়ে যাবে। আচ্ছা,
তার মানে এই এটা জিনিসটা মাথায় রাখলে হয়ে যাবে। আলাদা তেমন কিছু না না। আলাদা তেমন কিছু না। আচ্ছা, এটা আপনার তবে 29-এর সমপরিমাণ, 29-এ কিন্তু আপনার অন্যান্য ধানের চেয়ে একটু সার সামান্য বেশি খাই, এই ধানটা 29-এর সমপরিমাণ সার খাই আর কি। আচ্ছা, গোছায় কয়টা করে দেন? 2 থেকে 3টা করে দিলে হয়ে যাবে। সেখান থেকে কয়টা আশা করা যায়? এই তো আপনার সর্বনিম্ন 18, সর্বোচ্চ 25। সর্বনিম্ন 18, সর্বোচ্চ 25। এবার যদি আমরা একটু ধানের কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, ধানের যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, জি, আচ্ছা এই যে আপনার এক একটা শীষে মোটামুটি ধানের সংখ্যা কেমন আছে, এরকম কোনো হিসাব করছেন কিনা, বা কেমন ওজন হইতে পারে একটা শীষের ধানের পরিমাণের ওজন? এইটা বড়তে আপনার সঠিকভাবে করতে পারলে 250 থেকে 400 পর্যন্ত প্রত্যেক শীষের দাম থাকে। আচ্ছা, এটা লাগানোর ভিন্নতার কারণে বা পরিচর্যার ভিন্নতার কারণে ছোটো বড় হতে পারে। তবে সাধারণত স্বাভাবিক যেটা হয় এটা 250 থেকে 400 পর্যন্ত দামটাই বেশি থাকে আর কি। গত বছর কেমন রেসপন্স পেলেন কাস্টমারের কাছ থেকে? তাদের আল্লাহ ফল কেমন রহমতে পেয়েছে? আপনার আমি সারা বাংলাদেশে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমার কাছ থেকে রড মিনিকেটে বীজ নিয়েছে ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত আমি একটা জায়গা থেকেও কোনো এডের ফিডব্যাক খারাপ পাইনি, সব জায়গা থেকেই এটার ফিডব্যাক ভালো পেয়েছি। আচ্ছা, অধিকাংশ জায়গাতেই আপনার আমাকে বলছে যে শতাংশে 1 মণ করে বেশি পাইছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো বা 10% জায়গায় আমি তথ্য পেয়েছি যে 45 কেজি পর্যন্ত পেয়েছে, এবং 10% জায়গায় আমি তথ্য পেয়েছি 35 কেজি করে হয়েছে শতাংশ। আচ্ছা, তবে বেশিরভাগই 80%ই রেজাল্ট আসছে শতাংশে 1 মণ। শতাংশে 1 মণ। তাহলে আমরা এটা বলতে পারি সহজেই যে রড মিনিকেট ধানটা শতাংশে 1 মণ ফলন পাওয়া যায়। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, ভালো করতে পারলে মানে সর্বোচ্চ ভালো হলে 45 কেজি পর্যন্ত আসে। যেমন আমি গত ভোরতে যে ধানগুলো চাষাবাদ করছিলাম, আমি অধিকাংশ জমিতে শতাংশে 1 মণ পাইছি। একটা জমি আপনার 22 শতক জমি রোপণ করছিলাম, আমি 22 শতকে চালা যারা করে শুকায়ে 24 মণ 20 কেজি বীজ পেয়ে যায়। তাই 22 শতক জমিতে 22 শতকে 24 মণ, তো শুকানোর পর? হ্যাঁ, শুকানোর পর। বিরাট ব্যাপার। মানে খুব সুন্দর দাম হয়েছিল। এবছরে কতটুকু করলেন রড মিনিকেট? রড মিনিকেট আছে 1 একর জায়গা আছে। 1 একর। যাই হোক, আমরা রড মিনিকেট নিয়ে অনেক কথা বললাম, আমাদের আরও কিছু আইটেম রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে ব্রি 108, ব্রি 107 সম্পর্কে জেনেছি। জি। আমাদের আজকের যে লিস্টে ছিল হচ্ছে গণতারা প্লাস ব্ল্যাক রাইস। এই দুইটা সম্পর্কে আমরা একটু জানবো, এটা কোথায় গেলে আমরা পাবো? এটা আপনার পাশে যাই দেখতে পাবেন। পাশে? হ্যাঁ, তাহলে চলেন যাওয়া চলে। মন্ডল সাহেব, আমরা আপনার মোটামুটি ওই পাশে কিছু ধানের ব্যাপারে কথা বললাম, দেখালাম। এটা হচ্ছে আপনার গণতারা ধান। গণতারা, এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটা আপনার এই 2 মৌসুমে উচ্চ ফলনশীল, আমন এবং বড়। আচ্ছা, কোয়ালিটি কেমন আর ধানের? ধানটার কোয়ালিটি হচ্ছে আপনার মাঝারি মোটা। মাঝারি মোটা। অনেকেই আপনার এই বলে যে ভাই চিকনের পরবর্তীতে আমরা মোটা লাগিয়ে দিতে, মোটা দেন। আর যেহেতু ধানটা 2 সিজনেই ফলন ভালো আসে, সেই চিন্তাধারা থেকে আমি গণতারাটা সংগ্রহ করি এবং রোপণ করি। আচ্ছা, আর ধানটা ঘনতারা বলা হচ্ছে এই কারণে, আপনাকে যদি দেখাইতে চাই দেখতে পারবেন এই শীষের ভিতরে, এক একটা শীষের ভিতরে ধানের সংখ্যা অনেক ঘন। ও আচ্ছা, এই ঘন থাকার ঘনহারে। হ্যাঁ, ঘন থাকার কারণে ধানটার নামকরণ করা হয়েছে ঘনতারা। ও আচ্ছা আচ্ছা, ঘনতারা নাকি গণতারা? ঘনতারা। ঘনতারা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ঘন ঘন মানে এটার অনেক ঘনত্ব বেশি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে ঘনতারা। জি। আর এই ধানটা 2 সিজনে ফলন ভালো আসে। খেতে কেমন, খেয়েছেন কিনা? হ্যাঁ, খেতে ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। একটু মোটা হবে, একটু মোটা হয়। এত মোটা না, মানে মাঝারি মোটা যেটা। আপনার বাকি সব ধানের সাথে যদি এটার একটু মানে তুলনা করতে চাই, তাহলে এটাকে কোন ক্যাটাগরিতে রাখবেন? ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, নাকি থার্ড ক্যাটাগরি? না, এটা সেকেন্ড ক্যাটাগরিতে। সেকেন্ড ক্যাটাগরিতে। যাই হোক, তাহলে মোটামুটি আমরা কয়েকটা ধান সম্পর্কে কথা বললাম। এবার আপনার এই ধানের সামগ্রিক বিষয় নিয়ে আমাদেরকে কিছু মতামত জানাবেন। এটা আমরে এটার জীবনকাল হচ্ছে আপনার 110 থেকে 15 দিন। এটা আমনে চারা রোপণ করতে হবে 20 থেকে 25 দিনে চারা রোপণ করতে হবে। এটা চারাটা খুব তাড়াতাড়ি রোপণ করতে হবে। আর ভোরতে এটা চারা বয়স বেশি হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর রোপণের বৈশিষ্ট্য একই, 2.5 থেকে 2.5 8 ইঞ্চি, সারের ভিতরে দিতে হবে 6 ইঞ্চি, প্রত্যেক গুছিতে 3 থেকে 4টি করে চারা দিতে হবে। আর সার ব্যবস্থাপনাটা এইটাতেও আপনার ওই আমনের সময় আমনের যে হাইব্রিড ধানগুলো লাগা, হাইব্রিড ধানের সম পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে।
এবং বুড়োতে 29 দিনের সমপরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে। এটা বুড়োতে যে আমনের জীবনকাল হচ্ছে 110 থেকে 15 দিন, বুড়োতে হচ্ছে 145 থেকে 50 দিন, অর্থাৎ 29-এর সাথে আসে। আচ্ছা, তো আমরা যে ধানগুলো আজকে দেখলাম, রড মিনিকেট 108, 107, জি, ঘনতারা ঘনতারা, ঘনতারা আর হচ্ছে ব্ল্যাক রাইস, জি। এর মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? সবচেয়ে ফার্স্ট যেটা থাকবে এটা হচ্ছে রড মিনিকেট। রড মিনিকেটের আসলে কোনো ধানের সাথে জড়ি হয় না। রড মিনিকেটের পরেই আপনার এই যেগুলো বললেন এইগুলোর স্থান প্রায় পাশাপাশি, বেশি একটা কম বেশি না। আচ্ছা আর ঘনতারাটা মোটার ভিতরে একটা উচ্চ ফলনশীল জাত, আচ্ছা অর্থাৎ প্রতি 33% এটি আপনার ভোরতে আমনে আসবে আপনার 20 থেকে 25 মণ। আচ্ছা আর ধানটা চিটে হয় না, চিটের পরিমাণ খুব কম। আর আমন ভোরতে আসবে হচ্ছে আপনার 33 থেকে বিঘায় 28 থেকে 34 মণ এর ভিতরে।